হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা বিকেইউএ সিসিএফ 4th সেমিস্টার তোমার হচ্ছে মেজর 6 হিস্ট্রি অর্থাৎ হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো। তোমাদের কিন্তু 4টা মেজরের পেপার রয়েছে এই বছর এবং এই 4টা মেজরের পেপার থেকে হিস্ট্রি মেজর পেপার 6 থেকে আমি যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে আলোচনা করছিলাম তার কিন্তু আজকে আমরা বেস্ট কয়েকটা ক্লাস পেরিয়ে এসেছি। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 499 রুপিস। হ্যাঁ, ঠিকই শুনছো, পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র 499 রুপিস। পুরো 6 মাসের কোর্স ফি, পুরো সাবজেক্টের কোর্স ফি। আর কি চাও? তো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে আমাদের কাছে 60+ ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমরাও যোগাযোগ করো আমাদের সঙ্গে, তাহলে কিন্তু ক্লাসটা আরও বেটার ওয়েতে আমরা তোমাদেরকে দিতে পারবো। চলো শুরু করছি। দেখো কি বলেছে প্রথম পার্টে, এক সেকেন্ড জাস্ট। আজকে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। দেখো তোমাদের এটা কিন্তু বড়তেও আসতে পারে, যেমন কোশ্চেনটা কি বলছে, আইডেন্টিফাই দ্য কজেস বিহাইন্ড ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789। অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব ছিল সেই ফরাসি বিপ্লব সম্পর্কে আমাদের বিভিন্ন কারণগুলো লিখতে বলেছে। তার মধ্যে আমি কিন্তু লাস্ট ক্লাসে সামাজিক কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু আমাদের কি বলবো, রাজনৈতিক কারণ। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো নিচ্ছি। অবশ্যই প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো। দেখো, ফরাসি বিপ্লবের কারণ যদি বলি, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ইউরোপের ইতিহাসে বা ফ্রান্সের ইতিহাসে কিন্তু এক উল্লেখযোগ্য ঘটনা। অসাম্য এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু ফরাসি রাষ্ট্র এবং সমাজ। এই অসাম্য এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বঞ্চিত নিপীড়িত জনগণের বহিঃপ্রকাশ ঘটেছিল ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। ফরাসি বিপ্লব কোনো কিন্তু একটি মাত্র কারণ সংগঠিত হয়নি, বহু কারণের সমষ্টিগত ফল ছিল কিন্তু 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। তার মধ্যে আমরা দেখব সামাজিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে। তার মধ্যে সামাজিক কারণ তো আমরা আলোচনা করেইছিলাম। আজকের ক্লাসের আলোচনার বিষয়টি কিন্তু রাজনৈতিক কারণ। দেখো এখানে দেখতে পাচ্ছ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণ। তো রাজনৈতিক কারণটা কি ছিল বলছে, ফরাসি বিপ্লব পূর্ববর্তী যুগে ইউরোপে কিন্তু স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। স্বৈরাচারী রাজতন্ত্র মানে কি? অত্যাচারী রাজা ছিল, অত্যাচারী, তাই না? তো বলছে রাষ্ট্র ছিল রাজার ব্যক্তিগত সম্পত্তির ন্যায়। তাহলে রাষ্ট্র কি ছিল? রাজার কিন্তু প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তির ন্যায়। রাজারা দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন। অষ্টাদশ শতক নাগাদ কিন্তু ফরাসি রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতা আরও প্রবল হয়ে উঠেছিল। ফরাসি সম্রাটেরা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে কিন্তু মনে করতে থাকেন। বলছে আমরাই সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমরাই হচ্ছে সমস্ত কিছুর মাথা, যার জন্য কিন্তু সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সোসাইটিতে এরাই ভোগ করতে শুরু করেছিল। হ্যাঁ, কি বলছে, রাজারা দাবি করতেন ঈশ্বর তাদের একমাত্র নিয়োগকর্তা এবং একমাত্র তার কাছেই কিন্তু রাজারা দায়বদ্ধ। পূর্ব রাজারা কিন্তু তাদের কাজের জন্য কোনো পার্থিব শক্তি বা সংস্থার কাছে কিন্তু জবরদস্ত বা জবাবদিহি করতেন না। তারা একদিকে ছিলেন শাসক এবং অন্যদিকে ছিলেন বিচারক। এক কথায় বলতে গেলে রাজারা ছিলেন প্রজাদের ভাগ্য নিয়ন্তা। তাহলে সমস্ত ভাগ্য কারা নির্ধারণ করতো? এই রাজারাই কিন্তু সমস্ত ভাগ্যগুলো নির্ধারণ করতো। চতুর্দশ লুই এর আমলে রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ রাজা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, এত অত্যাচারী ছিল রাজা। তো বলছে চতুর্দশ লুই বলেছেন আই অ্যাম স্টেট, বলছে আমি রাষ্ট্র, এই কথাটি কিন্তু ব্যবহার করেছিল। তার এই উক্তি থেকেই তার স্বৈরাচারিতার প্রমাণ কিন্তু পাওয়া যায়। আবার ষোড়শ লুই বলেছেন হোয়াট আই ডিজায়ার ইজ ডিজায়ার, বলছে ডিসরেস, মানে আমি যা করতে চাই সেটা আমি করব। তারপরে কি বলছে, ষোড়শ লুইয়ের দুর্বল প্রশাসনে বা শাসনে প্রশাসন একেবারে ভেঙে ছত্রছাড়া হয়ে গিয়েছিল।
অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে যখন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ফ্রান্সে তখনও বুর্ব রাজবংশের স্বৈরাচারী শাসন চলতে থাকে, আর এই কারণেই ফরাসি রাজতন্ত্র ক্রমে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইবার আমি তোমার উপরে যদি দিনের পর দিন অত্যাচার করি, তোমার উপরে যদি দিনের পর দিন মানে শাসন ক্ষমতা আমি প্রবল কায়েম করি, তাহলে স্বৈরাচারী শাসন ক্ষমতা প্রয়োগের ফলে একটা সময় তুমি কি ভাববে? একটা সময় ভাববে যে না, আমার প্রতি যেটা করা হচ্ছে সেটা অন্যায় করা হচ্ছে, সুতরাং কোনোভাবেই আমি এটা মানতে পারবো না বা মানবো না। যেই কারণে আমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি যে ফরাসি যে সমাজ ছিল সেই সমাজ কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখছি যে মানে মানুষজন যারা ছিল সেই মানুষজন কিন্তু রাজাদের এগেনস্টে বা রাজতন্ত্রের এগেনস্টে বিরোধী হয়ে উঠেছিল এবং তারা কিন্তু ফরাসি বিপ্লবে সামিল হয়েছিল। তো আজকে সংক্ষিপ্তভাবে এই ক্লাসটি আলোচনা করলাম ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, যে রাজা কতটা অত্যাচারী হলে, রাজা কতটা স্বৈরাচারী হলে সাধারণ মানুষ সেই জনগণ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে, সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করা হলো। এবং ফরাসি বিপ্লবের আরও একটা কারণ আজকে আমাদের শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আলোচনা করবো ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ সম্পর্কে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।